গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় আবহবিকার যে চ্যাপ্টারটা রয়েছে, সেই আবহবিকার চ্যাপ্টার থেকে আমরা আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা আলোচিত করব। দেখো, তোমরা কিন্তু কম বেশি আবহাওয়া কথাটার সাথে যুক্ত, বা আবহাওয়া কথাটার সাথে তোমরা কিন্তু পরিচিত, তাই না? আচ্ছা, বলো তো আমাকে, আবহাওয়া কি? ভেরি গুড। আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট সময়ের বা প্রতিদিনের কিন্তু বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলি, সেগুলোকে কিন্তু আমরা এক কথায় কি বলবো? আবহাওয়া। আবার এই আবহাওয়া যখন গড় 30-35 বছরের ধরা হবে কোনো স্থানের, তখন সেটাকে কিন্তু আমরা বলবো জলবায়ু, তাই না? দেখো, আবহবিকার, এই আবহবিকার কথাটাও কিন্তু আবহাওয়া থেকে এসেছে। বলতো, আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি কি কি বলতে পারবে? বলো। ভেরি গুড। বৃষ্টিপাত, উষ্ণতা, তারপরে জলবায়ু, এই যে বিষয়গুলোকে নিয়ে কিন্তু এক কথায় আমরা আবহাওয়া বলে থাকি। এই আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, এই উপাদানগুলির দ্বারা বা এই উপাদানগুলির সাহায্যে ভূপৃষ্ঠের যখন কোনো শিলাস্তর বা রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হবে, তখন তাকে আমরা কি বলবো? আবহবিকার। তাহলে তোমরা এক কথায় কি জানলে? আবহবিকার কাকে বলে, তাই তো? তোমরা এটা মনে রাখবে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলির দ্বারাই কিন্তু আবহবিকারের সৃষ্টি হয়। ঠিক আছে? দেখো, উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তোমাদের বাড়িতে ধরো হঠাৎ করে দেখলে যে রাজমিস্ত্রি কাজ করছে। তাহলে রাজমিস্ত্রি যখন কাজ করছে, কোনো অংশ যখন ভাঙবে, সে ভাঙার অংশটাকে কিন্তু আমরা আবহবিকারের সাথে তুলনা করতে পারি, তাই তো? আবার যখন ভাঙা বস্তুগুলো থেকে চেঁচে চেঁচে কিছু অংশ বার করে নেওয়া হবে বা নিচে কিছু অংশ ক্ষয় হবে, সেই ক্ষয় অংশটাকে কিন্তু আমরা ক্ষয়ীভবনের সাথে তুলনা করতে পারি। এবারে ভাঙতে গিয়ে কোনো অংশ যদি হুড়মুড়িয়ে ভেঙে যায়, ধরো একটা দেওয়ালে কোনো কাজ করছি, সেটা ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে গেল, তখন তাকে কিন্তু আমরা পুঞ্জিত ক্ষয় হিসেবে উল্লেখ করতে পারি। আবার যখন এই ভাঙা অংশটাকে পুরো পরিষ্কার করে নেওয়া হবে, তখন তাকে আমরা কিন্তু নগ্নীভবন হিসেবে পরিচিত করতে পারি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি, তাই না? নতুন নতুন শব্দ সম্পর্কে জানছি, যেমন পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, নগ্নীভবন, আবহবিকার, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিভাবে কাজ করে, সেই সব বিষয়গুলোই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় আবহবিকার। দেখো, তোমরা নিশ্চয়ই কেউ কখনো পাহাড় বা পর্বতে ঘুরতে গেছো, গেছো তো? অনেকে পাহাড় পর্বতে ঘুরতে গেছে, তাই না? দেখবে পাথরের কিন্তু গায়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। আবার এই পাথরের গায়ে যে অথবা যে শিলাগুলি রয়েছে, সেই শিলার উপরে হাত দিলে দেখবে গুঁড়ো গুঁড়ো পদার্থ পড়ে রয়েছে, তাই না? এগুলো কিন্তু সবই হলো আবহবিকারের ফল। তাহলে এক কথায় আবহবিকারের মাধ্যমে কিন্তু শিলা শিথিল ও দুর্বল হচ্ছে আবহবিকারের দ্বারা। দেখো, এই যে আমরা বলছি আবহবিকার আবহবিকার, আবহবিকারটা কিন্তু ভূমিরূপ সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। অর্থাৎ কোনো স্থানের যদি নুড়িকাকড় বালি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, গিয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি হতেই পারে। তোমরা ভূমিরূপ আগে পড়ে এসেছো, নিশ্চয়ই এটা জানো, তাই তো? তাহলে এই যে আবহাওয়ার উপাদানগুলি যেমন বায়ু, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা যখন এইসব জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়, তখন কিন্তু নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, তাই তো? তাহলে আবহাওয়া কিন্তু ভূমিরূপ পরিবর্তন ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আবহবিকার। তাহলে চলো, আজকে আমরা জানবো যে বিষয়গুলো, সেগুলো হলো ক্ষয়ীভবন, পুঞ্জিত স্থলন বা নগ্নীভবন, আবহবিকার কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় সম্পর্কে। তাহলে চলো প্রথমেই শুরু করি আবহবিকার কাকে বলে দিয়ে। দেখো, আবহবিকার শব্দটি তোমাদের কাছে নতুন মনে হলেও আবহাওয়া শব্দটি কিন্তু নতুন নয়, তাই না? আসলে আবহবিকার শব্দটি আবহাওয়া থেকে এসেছে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে আবহবিকার শব্দটি কোথা থেকে এসেছে, তোমরা কি বলবে? আবহাওয়া থেকে এসেছে, তাই তো? আচ্ছা, দেখো, আবহাওয়া ও
বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের সাহায্যে, সেই উপাদানগুলি কি কি একটু আগে তোমাদের বললাম, যেমন আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন বায়ুমণ্ডলীয় গ্যাস প্রভৃতি ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়াই হলো কিন্তু আবহবিকার। তাহলে আবহবিকার কাকে বলে তোমরা জানলে। এবারে দেখো, শিলাস্তর আবহবিকারের প্রভাবে ফেটে ও ভেঙে টুকরো টুকরো ও বিয়োজিত হয়। তাই আবহাওয়াকে বা আবহবিকারকে অনেকে শিলাবিকারও বলে থাকে। তাহলে আবহবিকারের কিন্তু আরেকটি নাম আছে, সেই নামটা কি? আবহবিকারের আরেক নাম কিন্তু হলো শিলাবিকার। শিলাবিকার কেন বলছে? দেখো, এই আবহাওয়ার উপাদানগুলির জন্যেই শিলাস্তরের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো আহ, বিয়োজিত হচ্ছে, বা সেগুলো কিন্তু বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, বা যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং নতুন রূপে কিন্তু সৃষ্টি হচ্ছে। তোমরা ছবিতে দেখো, এটি কিন্তু আবহবিকারের একটি রূপ। ঠিক আছে? তাহলে আবহবিকারকে শিলাবিকার বলা হচ্ছে কেন? কারণ শিলাকে কিন্তু ও নতুন রূপ দিচ্ছে, তাই না? শিলার উপরের অংশ যদি গুঁড়ো থাকে, সেটা আবহবিকারের বিভিন্ন উপাদানের দ্বারা কিন্তু কি হচ্ছে, সেখান থেকে সরে গিয়ে অন্যত্র সঞ্চিত হচ্ছে। একেই আমরা কি বলবো? শিলাবিকার। আচ্ছা, আরেকটা কথা তোমরা খুব ভালো করে মনে রাখবে যে আবহবিকার যে শব্দটি, সেটি কিন্তু আবহাওয়া থেকে এসেছে। স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে ক্ষয়ীভবন কাকে বলে। দেখো, বিভিন্ন যে প্রাকৃতিক শক্তি রয়েছে তার মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হলো কিন্তু ক্ষয়ীভবন। এই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? দেখো, প্রাকৃতিক শক্তিগুলি হলো হিমবাহ ক্ষয় বা বায়ু প্রবাহ দ্বারা স্থান পরিবর্তন, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, সুনামি, জোয়ার ভাটা, নদীর দ্বারা বিভিন্ন প্রাকৃতিক যে শক্তিগুলি রয়েছে, সেই শক্তিগুলির দ্বারা যখন কোনো শিলার স্থান পরিবর্তন হবে, এখানে পদার্থ বলতে বোঝানো হয়েছে শিলা বা মাটি। তাহলে এই শিলা বা মাটি যখন স্থান পরিবর্তন হবে, তখন তাকে কিন্তু আমরা বলবো কি? ক্ষয়ীভবন। তাই তো? দেখো, ক্ষয়ীভবনে কোন কোন শক্তি ভূমিকা নেয় আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। কি? এক নম্বর হচ্ছে দেখো, নদীর জলধারা। নদী উচ্চ প্রবাহে কিন্তু প্রবল গতিতে সেখান থেকে নিম্ন প্রবাহের দিকে নেমে আসে, তাই না? তাহলে তার মাঝখানে যখন সে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি পাবে, সেগুলো কিন্তু সে ক্ষয় করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসবে। তাহলে এই প্রক্রিয়াটাও কিন্তু এক ধরনের ক্ষয়ীভবন প্রক্রিয়া। অর্থাৎ যে পদার্থ বা মাটি বা শিলা, সেটা কিন্তু পর্বতের উচ্চভূমি থেকে ধীরে 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 নদীর স্রোতের মাধ্যমে কিন্তু নিম্ন প্রবাহে নদীর বদ্বীপ অঞ্চলে কিন্তু এসে সঞ্চিত হচ্ছে, তাই তো? তাহলে এটি এক ধরনের ক্ষয়ীভবনের প্রক্রিয়া। নাম্বার দুই রয়েছে দেখো, হিমবাহ। হিমবাহর দ্বারাও কিন্তু বিভিন্ন যে পর্বতে হিমবাহ হয়, সেই হিমবাহর দ্বারা কিন্তু বিভিন্ন পদার্থ, যেমন শিলা ইত্যাদি, মাটি, পাথর ইত্যাদি কিন্তু খুব সহজেই নিচের দিকে নেমে আসে, স্থান পরিবর্তন করে। নাম্বার তিন বলছে বায়ু প্রবাহ। দেখো, প্রাকৃতিক শক্তির মধ্যে বায়ু প্রবাহ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? বায়ুর মাধ্যমে এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে বিভিন্ন যে গুঁড়ো হওয়া শিলা বা মাটি, সেগুলো কিন্তু হাওয়ায় বা বায়ুর মাধ্যমে কিন্তু খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে এসে সঞ্চিত হয়ে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। তাহলে ক্ষয়ীভবনের মাধ্যমেও কিন্তু নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, তাই তো? এছাড়া ভৌমজল রয়েছে, সমুদ্র তরঙ্গ, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে বালি আমরা দেখতে পাই, তাহলে সমুদ্র তরঙ্গের মাধ্যমে কিন্তু সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে আসছে। জোয়ার ভাটা, সুনামি প্রভৃতি যে প্রাকৃতিক শক্তি, সেগুলো কিন্তু ক্ষয়ীভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। তাহলে আমরা কি কি জানলাম? জানলাম যে আবহবিকার এবং ক্ষয়ীভবন সম্পর্কে, তাই তো? এরপরে রয়েছে দেখো, ক্ষয়ীভবনের উদ্দেশ্য কি। ক্ষয়ীভবনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অসমতল ভূমি সমতলে পরিণত হয়। ধরো, ক্ষয়ীভবনে বিভিন্ন প্রক্রিয়া আছে, তাই তো? বিভিন্ন উপায়ে ক্ষয়ীভবন হয়ে থাকে। সেই উপায়গুলির মধ্যে যদি মাঝখানে কোনো উঁচু ভূমিভাগ থাকে, সেটা বায়ু প্রবাহ হোক বা নদীর সমুদ্র স্রোত হোক ইত্যাদি, নদীর স্রোত হোক ইত্যাদির দ্বারা যখন সেই স্থান ধীরে ধীরে কিন্তু সমতলে পরিণত হয়, তাই না? তাই ক্ষয়ীভবনের মূল উদ্দেশ্যই হলো কিন্তু ভূপৃষ্ঠকে সমান তলে পরিণত করা। তাহলে এই যে সমান্তরে পরিণত করার কথা বলছে, এটা শেষ সীমা কি আছে?
সমুদ্র সমতলের কথাই কিন্তু এখানে বলা হয়। সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা থাকে সেই উদ্দেশ্যের বা সেই যে সমুদ্রপৃষ্ঠের যে সীমানা সেই সীমানার কথাই কিন্তু বলা হয়েছে। দেখো তারপরে রয়েছে ক্ষয় সীমা। ভূপৃষ্ঠ পরিবর্তনকারী শক্তিসমূহ ভূপৃষ্ঠকে ক্ষয় করতে করতে নিচে কতটা পর্যন্ত ক্ষয় করবে তা বলে গেছেন জন ওয়েলেসলি পাওয়েল। ইনি একজন বিজ্ঞানী। তিনি কি বলছেন যে এই যে ক্ষয়সীমা, ক্ষয়িষ্ণুদের দ্বারা ক্ষয়সীমাটা কত অবধি, তার মতে নিচে শক্তি যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেটাই হলো কিন্তু ক্ষয়সীমা। আর এই ক্ষয়সীমাটা সাধারণত কিভাবে মাপা হয়? এই ক্ষয়সীমাটা সাধারণভাবে কিন্তু সমুদ্রতল যে রয়েছে সেই সমুদ্রতলই হলো কিন্তু এর ক্ষয়সীমার শেষ সীমা। তাহলে আমরা ক্ষয়বাবনের উদ্দেশ্য কি জানলাম বলো? ভেরি গুড। ক্ষয় উদ্দেশ্য হচ্ছে অসমতল ভূমিকে সমতলে পরিণত করা, তাই তো? এটি কিন্তু ক্ষয়ভবনের প্রধান উদ্দেশ্য। আর এই ক্ষয় সীমাটা কত কত অবধি থাকে? শেষ সীমাটা কি ক্ষয় সীমার? সমুদ্রতল হলো কিন্তু এর শেষ সীমা। এই যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন কোন বিজ্ঞানী? জন ওয়েলেসলি পাওয়েল কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচিত করেছেন যে ক্ষয়ভবনের শেষ সীমা হবে কিন্তু সমুদ্রতল পর্যন্ত। এবারে আমরা দেখব যে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে সম্পর্ক কি। দুটি বিষয় কিন্তু খানিকটা পড়াশোনা করার মাধ্যমে আমরা কি জানলাম, খানিকটা একই না, কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী একটি প্রক্রিয়া। সেটি কিভাবে ভিন্নধর্মী? দেখো, ভূমিরূপ বিবর্তনে আবহবিকার এবং ক্ষয়ভবন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই দুটি যে শক্তি রয়েছে সেই দুটি শক্তি কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী। আবার একে অপরের কিন্তু এই দুটি শক্তি পরিপূরক। তাহলে ভূমিরূপ পরিবর্তনে আবহবিকার অংশগ্রহণ করছে এবং আবহবিকার যে বিভিন্ন উপাদান, আবহাওয়ার যে বিভিন্ন উপাদান সেগুলির দ্বারাই কিন্তু ভূমিরূপ পরিবর্তন হচ্ছে। আবার ক্ষয়ভবনের দ্বারাও কিন্তু সেই ভূমিরূপের বিবর্তন আমরা লক্ষ্য করছি। তাহলে এই দুটো বিষয়ে আপাত দৃষ্টিতে একই মনে হলেও কিন্তু একই নয়, আলাদা এবং একে অন্যের কিন্তু পরিপূরক। আবহবিকার একটি স্থৈতিক প্রক্রিয়া, কারণ চূর্ণ বিচূর্ণ বিজিত বস্তুর স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ ক্ষয়ভবনের পর আমরা কি দেখছি যে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলে যাচ্ছে বিষয়, কোনো পদার্থ, অর্থাৎ সেটা মাটি হতে পারে, শিলা হতে পারে, শিলা চূর্ণ হতে পারে। কিন্তু আবহবিকারে কিন্তু যে বিয়োজিত বস্তু হচ্ছে, বিয়োজিত বস্তুটা কিন্তু বিয়োজিত হচ্ছে কিন্তু স্থান পরিবর্তন করছে না। ঠিক আছে, স্থানচ্যুতি তার ঘটছে না। অপরদিকে ভূপৃষ্ঠের বিভিন্ন যে ক্ষয়কারী শক্তি, যেমন কি কি তোমরাই বলো? ভেরি গুড। নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, জোয়ার ভাটা, এই যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন ক্ষয়কারী শক্তি, এগুলো ঘাত প্রতিঘাতে শিলাস্তরকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করছে, বিয়োজিত করছে ও স্থানচ্যুতিকরণের সম্মিলিত প্রক্রিয়াকেই কিন্তু আমরা কি বলবো? ক্ষয়ভবন। তাহলে এক কথায় বলতে গেলে ক্ষয়ভবনের দ্বারা কিন্তু শিলা বা পদার্থের কিন্তু স্থানচ্যুতি ঘটে, তাই না? এক স্থান থেকে অন্য স্থানে যায়। অপরদিকে আবহবিকারের দ্বারা কিন্তু শিলা স্থৈতিক প্রক্রিয়ায় কাজ করে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হচ্ছে কিন্তু তার স্থান পরিবর্তন হচ্ছে না, সেটি কিন্তু হলো আবহবিকার। দেখো, ক্ষয়ভবনের সাথে পদার্থের অপসারণ যুক্ত। হুম, আবহবিকার ক্ষয়ভবনকে ত্বরান্বিত করে। অর্থাৎ এই যে ক্ষয়ভবনটা হচ্ছে সেটাকে ত্বরান্বিত করে কে, সেটাকে বাড়িয়ে দেয় কে? আবহবিকার। শিলাস্তর যত বেশি আবহবিকারগ্রস্ত হয় ক্ষয়ভবন তত দ্রুত হয়। তাহলে যখন অববিকারগ্রস্ত কোনো জায়গায় শিলা চূর্ণ বিচূর্ণ হবে, সেটি কিন্তু তখনই ক্ষয়ভবন দ্রুত কাজ করবে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হবে। তার কারণে কিভাবে সেটি হবে? দেখো, যখন আবহবিকারগ্রস্ত কোনো স্থানে শিলা চূর্ণ-বিচূর্ণ হবে, ক্ষয়ভবনের যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে তার দ্বারা কিন্তু সেখান থেকে অন্য স্থানে সেটি স্থানচ্যুত হবে। তখন কিন্তু ক্ষয়ভবন আরো দ্রুত কাজ করবে। ফলে ক্ষয়ভবন যে প্রক্রিয়াটা সেটি কিন্তু এক কথায় বলতে গেলে আবহবিকারের উপরে কিন্তু নির্ভরশীল। কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা বা ভিন্নধর্মী প্রক্রিয়া। আচ্ছা, আবার ক্ষয়ভবনের ফলে শিলাস্তর উন্মুক্ত হয়ে তার উপর পুনরায় আবহবিকার ঘটে। দেখো, ক্ষয়ভবনের ফলে শিলাস্তর কি হচ্ছে? পুনরায় উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ পুনরায় কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসছে। তখন কিন্তু সেই যে স্থানে আবার পুনরায় আবহবিকার ঘটতে পারে। তাহলে তোমরা কি জানলে? যে আবহবিকার এবং ক্ষয়ভবন
এই যে দুটো বিষয় সেটি কিন্তু আপাত দৃষ্টিতে একই মনে হলেও তাদের যে কাজ সেটি কিন্তু ভিন্নধর্মী একটি পরি প্রক্রিয়া। কিন্তু একে অপরের কিন্তু পরিপূরক হচ্ছে এই আবহবিকার এবং ক্ষয়ভবন। ঠিক আছে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে আবহবিকার ও ক্ষয়ভবনের সম্পর্ক বর্ণনা করো। তখন কিন্তু তোমাদের এটি লিখতে হবে। স্টুডেন্ট, এখন আমরা আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য করব। দেখো, আবহবিকার এবং ক্ষয়ভবনের পার্থক্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় কিন্তু এটি সচরাচর দিয়ে থাকে। দেখো, আমরা আবহবিকার এবং ক্ষয়ভবন কাকে বলে জেনেছিলাম, তাই তো? প্রথমটা রয়েছে আবহবিকারের বিষয়টা কি। আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তরের চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াই কিন্তু হলো আবহবিকার, তাই না? এটা আমরা জেনেছিলাম। আবহাওয়ার বিভিন্ন উপাদান সেগুলি কি কি? বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, এই যে বিষয়গুলো সেগুলির দ্বারা যখন শিলাস্তর এবং রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তর চূর্ণবিচূর্ণ এবং বিজিত হচ্ছে, সেটাকে আমরা এক কথায় কি বলছি? আবহবিকার। অপরদিকে ক্ষয়ভবন কাকে বলে? তোমরাই বলো। ভেরি গুড। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা বা মাটি ক্ষয় হয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়? ক্ষয়ভবন। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকার গ্রস্ত পদার্থের অপসারণ হলো কিন্তু ক্ষয়ভবন। আচ্ছা, এবারে ২ নম্বরে যে দেখো বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে পদার্থের স্থান পরিবর্তন হয় না, তাই এটি স্থৈতিক প্রক্রিয়া। তাহলে আবহবিকার কিন্তু এক প্রকার স্থৈতিক প্রক্রিয়া। যদি বলে একটি স্থৈতিক প্রক্রিয়ার উদাহরণ দাও, তোমরা কি বলবে? যে আবহবিকার। কারণ আবহবিকার কিন্তু আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাস্তর কিন্তু কাজ করছে, কিন্তু সেটা স্থান পরিবর্তন হচ্ছে না, তাই এটি স্থৈতিক প্রক্রিয়া। অপরদিকে এই যে প্রক্রিয়া ক্ষয়ভবন প্রক্রিয়া সেটি কিন্তু স্থান পরিবর্তন হয়, তাই না? পরিবেশের যে বিভিন্ন বা প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন যে শক্তি রয়েছে সেগুলি কি কি? নদী, বায়ু, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, এই যে প্রাকৃতিক বিভিন্ন শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলি দ্বারা যখন পদার্থের স্থান পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলবো? গতিশীল প্রক্রিয়া বা ক্ষয়ভবন প্রক্রিয়া। তাহলে এক কথায় বলতে গেলে আবহবিকার কিন্তু স্থৈতিক প্রক্রিয়া, আর ক্ষয়ভবন হলো কিন্তু গতিশীল প্রক্রিয়া। গতিশীল কেন বলছি? পদার্থের কিন্তু অপসারণ ঘটছে, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তাই এটি কিন্তু গতিশীল প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো উপাদান। বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এতে অংশগ্রহণ করে। তাহলে আবহবিকারে কারা কারা অংশগ্রহণ করে, অর্থাৎ আবহবিকারের উপাদানগুলি কি কি? বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, অর্থাৎ আবহাওয়ার যে উপাদানগুলি রয়েছে সেই আবহাওয়ার উপাদানগুলিই কিন্তু হলো আবহবিকারের অংশগ্রহণ করছে। আর ক্ষয়ভবনে কে অংশগ্রহণ করছে? ক্ষয়ভবনে অংশগ্রহণ করছে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তি, তাই না? কি কি? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি কিন্তু ক্ষয়ভবন প্রক্রিয়াতে অংশগ্রহণ করছে। ফলাফল, আবহবিকারের কি ফলাফল হচ্ছে? আবহবিকার ক্ষয়ভবনকে ত্বরান্বিত করে। তাহলে আমরা একটু আগেই পড়ে এসেছি যে দুটো বিষয় কিন্তু আপাত দৃষ্টিতে এক মনে হলেও কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটি প্রক্রিয়া, তাই না? আবহবিকার কিন্তু ক্ষয়ভবনকে ত্বরান্বিত করে, অর্থাৎ ক্ষয়ভবনকে বাড়াতে বা দ্রুত কাজ করাতে সাহায্য করে আবহবিকার। অপরদিকে আবহবিকার ছাড়াও শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব। আবহবিকার ছাড়াও বিভিন্ন যে প্রাকৃতিক শক্তি রয়েছে সেই শক্তির দ্বারাও কিন্তু ক্ষয়ভবন প্রক্রিয়াটা চলতে পারে। অপরদিকে আবহবিকার কিন্তু ক্ষয়ভবনকে ত্বরান্বিত করছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে প্রভাব। আবহবিকার যে বিভিন্ন প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন হয় খুব ধীরে ধীরে, অর্থাৎ এটা বহু বছর ধরে এই প্রক্রিয়াটা চলে এবং এটি খুবই কি সময় সাপেক্ষ একটা ব্যাপার এই আবহবিকার। ভূমিরূপ কিন্তু পরিবর্তন করছে কিন্তু বহু সময় লেগে যাচ্ছে। অপরদিকে ক্ষয়ভবনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত। তুলনামূলকভাবে আবহবিকারের থেকে ক্ষয়ভবনের যে মাধ্যমে যে ভূমিরূপ পরিবর্তন হয় সেটি কিন্তু দ্রুত হয়। কেন হয়? কারণ যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলো যদি কাজ করে তাহলে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু নুড়ি কাকড় বালি বা শিলা গুঁড়ো বা মাটি সেগুলো কিন্তু উড়ে এসে অন্য স্থানে খুব সহজেই কি হতে পারছে?
নতুন ভূমিরূপ তৈরি করতে পারছে। কিন্তু যেহেতু স্থান পরিবর্তন করছে না আবহবিকার, তার ফলে কিন্তু এই যে প্রক্রিয়াটা এটি কিন্তু বহু দিন ধরে, ঠিক আছে, বহু বছর ধরে, বহু লক্ষ লক্ষ বছর ধরেই কিন্তু চলছে এই প্রক্রিয়াটা। তাহলে আমরা আবহবিকার এবং ক্ষয়ভবনের যে পার্থক্য সেই সম্পর্কে জানলাম, তাই তো? এবার আমরা জানবো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে। তাহলে আমরা এর আগে কি কি জানলাম? যে আবহবিকার, তারপরে কি জানলাম, যে ক্ষয়ভবন ইত্যাদি সম্পর্কে জানলাম। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিন্তু পুঞ্জিত ক্ষয়, যার ইংরেজি শব্দ কিন্তু হলো মাস ওয়েস্টিং। দেখো, তোমরা কিন্তু প্রায় টিভিতে বা সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে পড়ো যে সিকিম বা দার্জিলিং অঞ্চলে ধস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বা ধস নেমার ফলে কোনো অঞ্চলে যে ঘরবাড়ি ছিল সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এগুলো তোমরা নিশ্চয়ই খবরের কাগজ বা টিভিতে শোনো, শোনো তো? তাহলে এই যে পাহাড় বা পর্বতের ঢাল বরাবর মাটি বা শিলা আলগা হলে অভিকর্ষের টানে যা নিচের দিকে নেমে আসে এটাকে কিন্তু আমরা বলবো কি, ধস। তাহলে ধস কাকে বলে তোমরা জানলে, যে অভিকর্ষের টানে পাহাড় বা পর্বতে মাটি বা শিলা যখন আলগা হয়ে যায় এবং নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা বলবো ধস। আর এই ধস হলো কিন্তু পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন যে প্রক্রিয়া রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি প্রক্রিয়া। দেখো, উচ্চভূমির ঢালের মৃত্তিকা, শিলাস্তর ও অন্যান্য পদার্থ রাশি অভিকর্ষের টানে ঢাল বেয়ে যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলবো, পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর। তোমরা নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই যে উচ্চভূমির কোনো একটি অংশ হঠাৎ করে দেখো ক্ষয় পেয়েছে, অর্থাৎ সেখানকার অংশ নিচের দিকে আস্তে আস্তে নেমে আসছে, এটিকে কিন্তু এক কথায় আমরা পুঞ্জিত ক্ষয়ও বলতে পারি। এবারে তোমাদের মনে হতেই পারে যে পুঞ্জিত ক্ষয় কখন বেশি হয় বা কিভাবে হয়, তাই না? দেখো, এই যে পুঞ্জিত ক্ষয় এটি কিন্তু জলের উপস্থিতিতে বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ জলের পরিমাণ বাড়লে তখন কিন্তু পুঞ্জিত ক্ষয়টা বেশি হয়। তাহলে পাহাড় পর্বতে কোন সময় ধস বেশি নামে তোমরা বলো? বর্ষাকালে, তাই না? তাহলে বর্ষাকালে যখন ক্রমাগত জল সেই মাটির শিলাস্তরের মধ্যে ঢুকে শিলার ফাটল বাড়িয়ে দেবে, তখন কিন্তু অভিকর্ষের টানে এই যে ভূমিভাগটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে এবং কি হবে, পুঞ্জিত ক্ষয় হবে, ধস নামবে। এই কথাটা তোমরা মনে রাখবে যে পুঞ্জিত ক্ষয় সব থেকে বেশি ঘটে কিন্তু পাহাড় পর্বতে। কোন সময়? বর্ষাকালে, তাই তো? তবে পুঞ্জিত ক্ষয় কিন্তু ক্ষয়ভবনের মাধ্যম নয়। এই যে ক্ষয়ভবনটা কি, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, এটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে ধসের ফলে পুঞ্জিত ক্ষয় কিন্তু অন্য স্থানে যাচ্ছে। কিন্তু এই যে পুঞ্জিত ক্ষয় সেটা কিন্তু ক্ষয়ভবনের কোনো মাধ্যম নয়, ঠিক আছে? এটি কিন্তু তোমরা মনে রাখবে। এটিকে ক্ষয়ভবনের অংশ বলা যাবে না, যেহেতু ক্ষয়ভবনের দ্বারা কিন্তু এটি হচ্ছে না, তাই এটিকে কিন্তু ক্ষয়ভবনের অংশ হিসেবে আমরা বিবেচিত করতে পারি না। পুঞ্জিত ক্ষয়ে পদার্থ ধীরে বা দ্রুত উভয়ভাবেই নেমে আসে। যখন কোনো স্থানে ধস নামে সেটা হুড়মুড়িয়ে সব ভেঙে নিচের দিকে আসতে পারে, এরকমই আমরা লক্ষ্য করি। আবার দেখা যায় যে ধীরে আস্তে আস্তে কিন্তু সেই ভূমিভাগটা নিচের দিকে নেমে আসছে, এটিও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে পুঞ্জিত ক্ষয় ধীর গতিতে বা দ্রুত গতিতে কিন্তু যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে নেমে আসতে পারে। তাহলে তোমরা বলো যে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? ভেরি গুড। উচ্চভূমির যে মৃত্তিকা শিলাস্তর সেগুলো অভিকর্ষের টানে যখন ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থলন বলে থাকি। এরপরে রয়েছে দেখো পুঞ্জিত ক্ষয় কেন ঘটে। এই যে পুঞ্জিত ক্ষয় বারবার বলছি, এটা কি কারণে ঘটে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আবহবিকার ও অন্যান্য প্রক্রিয়ায় সৃষ্টি পদার্থ সমূহ কোনো না কোনো ঢালের উপর ভারসাম্য বজায় রেখে অবস্থান করে। তাহলে কি বলছে, যে আবহবিকার ও অন্যান্য প্রক্রিয়ায় যে পদার্থগুলি সৃষ্টি হয়েছে সেগুলি কিন্তু কোনো না কোনো ঢালের উপর ভারসাম্য বজায় করে অবস্থান করছে। এই ভারসাম্য নষ্ট হলে পদার্থসমূহ নিচের দিকে নেমে আসে, ঠিক আছে? পদার্থসমূহ যখন ঢালের উপর থাকে তখন তার উপর দুটি শক্তি কাজ করে। কি কি শক্তি? একটি হলো পুঞ্জিত ক্ষয়, আর যা ঢাল বরাবর অভিকর্ষ শক্তি, যা পদার্থ সমূহকে কিন্তু
টেনে নিচের দিকে নিয়ে চলে আসে। তাহলে যখন এই যে পুঞ্জিত ক্ষয় হবে তার আগে কিন্তু দুটি শক্তি কাজ করে। প্রথম শক্তি কি বললাম আমরা? প্রথম শক্তিটা কিন্তু হলো অভিকর্ষ শক্তির টানে পদার্থ সমূহকে কিন্তু নিচের দিকে টেনে নিয়ে আসছে। এটি হলো কিন্তু প্রথম শক্তি। দ্বিতীয় শক্তি কি? অপরটি ঘর্ষণজনিত শক্তি, যা পদার্থ সমূহকে কিন্তু সস্থানে ধরে রাখতে চায়। অভিকর্ষজ শক্তি বেশি হলে পদার্থ সমূহ নিচে নেমে আসে। তাহলে আর একটা শক্তিও কিন্তু কাজ করে, যেটি পদার্থকে সেই স্থানে ধরে রাখতে চেষ্টা করে, সেটি কি শক্তি? ঘর্ষণজনিত শক্তি। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ শক্তি কিন্তু বেশি কাজ করে। ফলে এই যে পদার্থ সমূহ সেটি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। দেখো এই যে পার্বত্য অঞ্চলে তোমরা ছবিটা দেখো, পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের ফলে এই যে ভূমিভাগের এই অংশে দেখো নুড়ি কাকর বালি ধীরে ধীরে কিন্তু অভিকর্ষ টানে নিচের দিকে নেমে আসছে, তাই না? নেমে আসছে তো। এবং পাহাড় বা পর্বতের যে তলদেশ সেখানে ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে। এই যে প্রক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। আর এটা আমরা একটু আগেই জানলাম যে পাহাড় বা পর্বতে বৃষ্টিপাতের সময় কিন্তু সব থেকে বেশি ভূমিধসের সুযোগ বা সম্ভাবনা থাকে। আর ভূমিধসটা কিন্তু অ্যাকচুয়ালি পুঞ্জিত ক্ষয়ের একটা প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব বিভিন্ন ধরনের পুঞ্জিত ক্ষয়। একটু আগে যখন আমরা পুঞ্জিত ক্ষয় কাকে বলে পড়লাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পুঞ্জিত ক্ষয়ের একটি প্রক্রিয়া কিন্তু হলো ধস, তাই না? তাহলে এই ধস ছাড়া আর কি কি পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। দেখো পুঞ্জিত ক্ষয় প্রধানত তিন প্রকার। কি কি? নাম্বার ওয়ান রয়েছে প্রপাত, দুই রয়েছে ধস, এবং তিন রয়েছে প্রবাহ। তাহলে প্রপাত, ধস এবং প্রবাহ কি সেটা কিন্তু আমরা জানবো। আমরা কিন্তু ধস সম্পর্কে কম বেশি সবাই জানি বা শুনেছি, তাই তো? কিন্তু প্রপাত বা প্রবাহ এগুলো কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। দেখো প্রথমে রয়েছে প্রপাত, যার ইংরেজি অর্থ কিন্তু হলো ফল। কি বলছে যে উঁচু খাড়া ঢাল থেকে শিলাখণ্ড বা মাটির স্তূপ অভিকর্ষ টানে হঠাৎ নেমে আসাকে কিন্তু আমরা কি বলবো? প্রপাত। দেখো তোমরা এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এটি কিন্তু হলো প্রপাতের ছবি। দেখো উচ্চ ভূমিভাগ থেকে শিলাখণ্ড, এই যে শিলার খণ্ডগুলো হঠাৎ করে কিন্তু অভিকর্ষের টানে দেখো নিচের দিকে নেমে আসছে, তাই তো? তাহলে এই যে প্রক্রিয়াটাকে বলছি প্রপাত। আচ্ছা, নাম্বার দুই রয়েছে দেখো ধস। ধস কি? ধসের ইংরেজি কিন্তু হলো স্লাইডিং। ধস কি? কোনো মসৃণ তল প্রপাত ধস বরাবর অভিকর্ষের টানে পদার্থসমূহের নেমে আসা হলো কিন্তু ধস। ভূমিধস এরই কিন্তু অন্তর্গত। অর্থাৎ আমরা যে ভূমিধসটা নিয়ে পড়েছি বা জানি, সেই ভূমিধসটা কিন্তু এই ধসেরই অন্তর্গত। কি বলছি? এই যে প্রপাত ধসটা, প্রপাত তলটা আমরা পড়লাম, সেই প্রপাত তল অনুযায়ী প্রপাত তল বরাবর যখন অভিকর্ষের টানে পদার্থসমূহ ধীরে ধীরে বা হঠাৎ নেমে আসে, দুভাবেই কিন্তু হতে পারে সেটি, নেমে আসে, তখন তাকে আমরা কি বলবো? ধস। ভূমিধস কিন্তু এই ধরনের একটি বা এই প্রক্রিয়ার কিন্তু একটা অন্তর্গত, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ল্যান্ডস্লাইড বলি। সেই ল্যান্ডস্লাইডও কিন্তু এই স্লাইডেরই অন্তর্গত একটি প্রক্রিয়া। দেখো এই যে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই প্রপাত ধস স্তর অনুযায়ী ধীরে ধীরে কিন্তু বা হঠাৎ করে কিন্তু নিচের দিকে অভিকর্ষের টানে নেমে আসছে ধস। আচ্ছা, এরপরে তিন নম্বর রয়েছে দেখো প্রবাহ। প্রবাহ কি? অভিকর্ষের টানে ঢাল বরাবর আবহবিকারগ্রস্ত পদার্থের নেমে আসা হলো প্রবাহ। তাহলে অভিকর্ষ টানে আবহবিকারগ্রস্ত যে পদার্থগুলি রয়েছে, দেখো এই যে এই পদার্থগুলো কিন্তু আবহবিকারগ্রস্ত। এই পদার্থগুলি যখন ভূমি যে অভিকর্ষ টান রয়েছে পৃথিবীর সমস্ত কিছু কেন্দ্রের দিকে টানে, তাহলে সেই অভিকর্ষ টানের দরুন কিন্তু আবহবিকারগ্রস্ত পদার্থগুলি ধীরে ধীরে নেমে আসছে নিচের দিকে, সেটাকে আমরা কি বলবো? প্রবাহ। প্রবাহ ধীরে বা দ্রুত উভয়ভাবেই কিন্তু ঘটতে পারে। তাহলে প্রবাহ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু দু ধরনের হচ্ছে, তাই না? কি কি? সেটি খুব দ্রুত হচ্ছে, আবার সেটি কিন্তু ধীরে ধীরেও হতে পারে। এরপরে আমরা জানবো নগ্নিভবন সম্পর্কে। নগ্নিভবনটা কি? দেখো লাতিন শব্দ ডেনুডিয়ার,
যার অর্থ কিন্তু হলো টু বি বিয়ার বা অনাবৃত থাকা। সেখান থেকেই কিন্তু ডেনুডেশন কথাটা এসেছে, যার বাংলা অর্থ কিন্তু হলো নগ্নিভবন। তাহলে নগ্নিভবনের বাংলা অর্থ কি? ডেনুডেশন, তাই তো? নগ্নিভবনের ইংলিশ, সরি, নগ্নিভবনের ইংলিশ অর্থ কিন্তু হলো ডেনুডেশন। আর লাতিন শব্দ ডেনুডিয়ার থেকে কিন্তু এই ডেনুডেশন শব্দটা এসেছে। তাহলে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ক্ষয়কারী শক্তিসমূহের মধ্যে পড়ছে, যেগুলি নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি সম্মিলিত কাজের ফলে কিন্তু ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয়ের ফলে কিন্তু পদার্থের অপসারণ ঘটে, নিচের শিলা উন্মুক্ত হচ্ছে এবং ভূমির উচ্চতা দিনের পর দিন হ্রাস পাচ্ছে। সেটিই কিন্তু হলো এক কথায় নগ্নিভবন। তাহলে নগ্নিভবনটা কি? নগ্নিভবন হলো যে ভূমিভাগের যে দিনের পর দিন বিভিন্ন পুঞ্জিত ক্ষয়, আবহবিকার, তারপরে তোমার কি রয়েছে আর, ক্ষয়ভবন, এই যে প্রক্রিয়াগুলির দ্বারা যখন পদার্থের অপসারণের মাধ্যমে শিলা উন্মুক্ত হচ্ছে এবং ভূমির উচ্চতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে, তাকে আমরা কি বলবো? নগ্নিভবন। দেখো, সকল আবহবিকার বা সকল যে অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল কিন্তু হলো নগ্নিভবন। নগ্নিভবন ও অবরোহণ প্রক্রিয়াকে সমার্থক হিসেবে উল্লেখ করা হয়। তাহলে এই যে নগ্নিভবন আর অবরোহণ, এই যে দুটো প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়াকে কিন্তু সমর্থক হিসেবে উল্লেখ করা হয়। অতএব নগ্নিভবন কি হচ্ছে? আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এই তিনটের রূপ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি নগ্নিভবন। তিনটে কাজ করার ফলে যে জিনিসটা সৃষ্টি হচ্ছে বা ভূমির উচ্চতা, তিনটে প্রক্রিয়া কাজ করার পর দিনের পর দিন যখন ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? নগ্নিভবন। তাহলে নগ্নিভবনের যে সূত্রটা সেটা কি? আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন ইকুয়াল টু হচ্ছে কি নগ্নিভবন। নগ্নিভবনের মাত্রা বা হার। দেখো, নগ্নিভবনের হার নির্ভর করে শিলার প্রকৃতি, ভূপ্রকৃতি, ভূমির উচ্চতা, জলবায়ুর উপর। তাহলে নগ্নিভবনের যে হার তা নির্ভর করে কার উপরে? শিলার প্রকৃতি কেমন, ভূমির উচ্চতা কেমন বা জলবায়ু কেমন হচ্ছে সেই স্থানে, তার উপরে কিন্তু নগ্নিভবনের হারটা নির্ভর করে। যেখানে বৃষ্টি বেশি সেখানে নগ্নিভবনের হার কিন্তু বেশি। তাহলে এই যে উপাদানগুলির কথা আমি বললাম যেগুলোর উপরে নগ্নিভবন নির্ভর করে আছে, তার মধ্যে দেখবে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে সেখানে কিন্তু নগ্নিভবনের যে হার সেটি কিন্তু তুলনামূলকভাবে বেশি। তাই উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে নগ্নিভবনের হার সবচেয়ে বেশি এবং মরুভূমিতে সবচেয়ে কম। তোমরা কিন্তু মনে রাখবে খুব ভালো করে এটা, যে নগ্নিভবনের মাত্রা সব থেকে বেশি কোথায়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যে অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে কিন্তু নগ্নিভবনের যে মাত্রা সেটি কিন্তু বেশি। আর মরুভূমিতে সবচেয়ে কম, অর্থাৎ আমরা জানি যে মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম, তাই তো? বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, 25 সেন্টিমিটারের কম মাত্রায় বৃষ্টিপাত হয়। এই যে বৃষ্টিপাত কম হচ্ছে যে অঞ্চলগুলিতে, সেই অঞ্চলগুলিতে কিন্তু নগ্নিভবনের মাত্রা অনেকটাই কম। এবারে আমরা দেখব যে পুঞ্জিত ক্ষয়কে কি ক্ষয়ীভবন বলা যাবে, সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করব। দেখো, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন দুটি কিন্তু পাশাপাশি রাখলে যদি মনে হতে পারে একই বিষয়, তাই না? ক্ষয়ীভবন কি? এটাও ক্ষয় করছে। পুঞ্জিত ক্ষয় কি? সেটিতেও ক্ষয় হচ্ছে, তাই না? তাহলে চলো আমরা একটু দেখি বিষয়টা কি। অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর যেহেতু পদার্থসমূহ নেমে আসে, তাই পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় ক্ষয় শব্দটি থাকলেও একে কিন্তু ক্ষয়ীভবন বলা যাবে না। দেখো, পুঞ্জিত ক্ষয়ও কিন্তু ক্ষয় হচ্ছে, কিন্তু অভিকর্ষ যে শক্তি পৃথিবীর তার সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে, সেই অভিকর্ষ শক্তি কিন্তু পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করছে। ফলে ক্ষয়ীভবন কিন্তু বলা যাবে না পুঞ্জিত ক্ষয়কে। এদিকে আমরা কিন্তু জানি যে ক্ষয়ীভবন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন যে প্রাকৃতিক শক্তি রয়েছে সেইগুলো দ্বারা ত্বরান্বিত হয়, তাই না? যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এইগুলি কিন্তু ক্ষয়ীভবনের বিভিন্ন উপাদান। অপরদিকে পুঞ্জিত ক্ষয়ের প্রধান উপাদান কি? অভিকর্ষজ টান। তাহলে এই যে পুঞ্জিত ক্ষয় সেটাকে কিন্তু আমরা ক্ষয়ীভবন বলতে পারবো না। দেখো, জলের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয় ত্বরান্বিত হয় ঠিকই, আমরা শুনে এসেছি আগে, জল যেখানে বেশি পাবে বা বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি হবে সেখানে কিন্তু পুঞ্জিত ক্ষয়ের ত্বরান্বিত হবে, তাই না?
কিন্তু জলের পরিমাণ যদি বেশি হয় এবং জলের প্রভাবে পদার্থের অপসারণ ঘটে, তখন তা ক্ষয়ীভবন হিসেবে গণ্য হয়। ধরো নদীর মধ্যে দিয়ে কোনো একটা জিনিস ক্ষয়ীভবন হচ্ছে, অর্থাৎ নদী সেটিকে ক্ষয় করে করে সমভূমিতে নিয়ে আসছে পার্বত্য অঞ্চল থেকে, তাহলে সেই বিষয়টাকে কিন্তু আমরা ক্ষয়ীভবন হিসেবে ধরবো, সেটিকে কিন্তু আমরা পুঞ্জিত ক্ষয় হিসেবে ধরবো না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাধারণভাবে ক্ষয়ীভবনে পরিবহন মাধ্যমের তুলনায় পরিবাহিত পদার্থের পরিমাণ অনেক কম থাকে। পুঞ্জিত ক্ষয়ে কিন্তু অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয় বলেই এটিকে কখনোই ক্ষয়ীভবন বলা যাবে না। তাহলে আমরা কি জানলাম, যে পুঞ্জিত ক্ষয়কে কিন্তু ক্ষয়ীভবন বলা যাবে না, তাই তো? আচ্ছা, এর পরে রয়েছে দেখো পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই যে দুটি বিষয় সম্পূর্ণ আলাদা, তাই না? এই দুটি বিষয়ের মধ্যে কি পার্থক্য হতে পারে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে পুঞ্জিত ক্ষয় রয়েছে বিষয়, সরাসরি অভিকর্ষ বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ নেমে আসাই হলো কিন্তু পুঞ্জিত ক্ষয়। আর অপরদিকে ক্ষয়ীভবন কি, অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট বিভিন্ন শক্তি, সেই শক্তিগুলি কি কি, নদী, হিমবাহ, যেগুলো বারবার আমি বলছি তোমাদের সাথে, সেইগুলি যখন পদার্থের অপসারণ ঘটাবে, অর্থাৎ পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করবে, তখন তাকে আমরা কি বলবো, ক্ষয়ীভবন। তাহলে প্রথম যে পার্থক্যটা সেটা কিন্তু আমরা কাকে বলে দিয়ে শুরু করলাম, তাই তো? পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, তাই না? দ্বিতীয় যে রয়েছে পার্থক্যটি সেটা দেখো শক্তি ও বল। পুঞ্জিত ক্ষয় অভিকর্ষ শক্তিই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, অপরদিকে ক্ষয়ীভবনে অভিকর্ষ বলের প্রভাব পরোক্ষ, প্রত্যক্ষ কিন্তু নয়, সরাসরি কিন্তু অভিকর্ষ বল কাজ করছে না ক্ষয়ীভবনে। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই যে বিষয়গুলো এরা কিন্তু সরাসরি কাজ করছে ক্ষয়ীভবনে, অপরদিকে অভিকর্ষ বল কিন্তু কাজ করছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, নাম্বার 3 দেখো কার্যকরী অঞ্চল। ভূমির ঢাল বেশি, যেখানে বেশি হবে ভূমির ঢাল, সেখানে কিন্তু এই পুঞ্জিত ক্ষয়টা বেশি হবে। তাহলে তোমরাই আমাকে বলো ভূমির ঢাল বেশি কোথায় রয়েছে? পার্বত্য অঞ্চলে, যেখানে পর্বত পাহাড় ইত্যাদি রয়েছে সেখানে কিন্তু ভূমির ঢাল বেশি, সেই অঞ্চলে এই পুঞ্জিত ক্ষয়টা বেশি কাজ করে। অপরদিকে যে ক্ষয়ীভবন রয়েছে, সেই ক্ষয়ীভবন কিন্তু সব অঞ্চলেই কাজ করে, যেখানে নদী, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় বায়ু রয়েছে, হ্যাঁ, সমুদ্র তরঙ্গ, এই যে বিষয়গুলো কিন্তু সমস্ত জায়গাতেই কাজ করে। ভূমির পরিবর্তন, 4 নম্বর দেখো, বলছে ভূমির উপর পরিবর্তন হয় দ্রুত হারে। পুঞ্জিত ক্ষয় কি হয়, দ্রুত হারে কিন্তু ভূমির পরিবর্তন হতে পারে, হঠাৎ করে ধস নেমে গেল, ভূমির পরিবর্তন হয়ে গেল, ভূমিটা বসে গেল। অপরদিকে এই যে ক্ষয়ভবন প্রক্রিয়া, এটি কিন্তু তুলনামূলকভাবে ধীর গতিতে হয়। যেমন বায়ু, বায়ু যখন কোনো স্থানে এক স্থান থেকে বালি এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে আসবে, নতুন ভূমিরূপ সৃষ্টি করবে, সেটি কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ, তাই না? আবার পার্বত্য অঞ্চলের নদী যখন উচ্চ প্রবাহ থেকে ধীরে ধীরে নিম্ন প্রবাহে বিভিন্ন নুড়ি কাকড় বালি নিয়ে এসে বদ্বীপ সৃষ্টি করবে, সেটিও কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ। কিন্তু ভূমিধস বা পুঞ্জিত ক্ষয়, এটা কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়া একটা ঘটনা, তাই তো? প্রভাব, মাঝে মাঝে ভীষণ বিপদ ঘটায়। তাহলে এই যে পুঞ্জিত ক্ষয়, যদি পুঞ্জিত ক্ষয় যে অঞ্চল হচ্ছে সেই অঞ্চলে যদি কোনো ঘর বাড়ি থাকে, রাস্তাঘাট থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সেটি ধ্বংস হয়ে যায়। ফলে পুঞ্জিত ক্ষয়ের ফলে মাঝে মাঝে কিন্তু বিপদ ঘটে এবং মানুষের প্রাণহানিও হতে পারে। ক্ষয়ভবন কি, তাৎক্ষণিক বা সাময়িক বিপদের সম্ভাবনা যথেষ্ট কম। তাহলে ক্ষয়ভবনে কিন্তু তাৎক্ষণিক বা সাময়িক যে বিপদের সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কম। স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা এই যে বিষয়টা রয়েছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন, ক্ষয়ভবন, এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আবহবিকারের যে শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের যে আলোচ্য বিষয়টা আমরা করলাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর হচ্ছে দেখো, আবহবিকার কাকে বলে? তোমরাই বলো আবহবিকার কাকে বলে? আবহাওয়া এবং বায়ুমণ্ডলের কতগুলি উপাদানের সাহায্যে ভূপৃষ্ঠের শিলাস্তর সেটা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবার রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে, সেই যে ঘটনা, তাকে আমরা কিন্তু কি বলবো, আবহবিকার, তাই তো? আবহাওয়ার উপাদানগুলি কি কি? ভেরি গুড, বৃষ্টিপাত, জল, উষ্ণতা, আর্দ্রতা, এগুলো কিন্তু সবই হলো আবহাওয়ার উপাদান। নাম্বার 2, প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসারণকে কি বলা হয়?
বিভিন্ন যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, যেমন হিমবাহ, বায়ু, নদী ইত্যাদি যে শক্তির মাধ্যমে পদার্থ বলতে এখানে কিন্তু আহ, মাটি বা শিলাস্তরকে কিন্তু বোঝানো হয়েছে। সেটাকে আমরা কি বলবো এক কথায়? ভেরি গুড, ক্ষয়ীভবন প্রক্রিয়া বলবো, তাই না? আচ্ছা, 3 নম্বর দেখো, পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? তোমরাই বলো, পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি বেশি, প্রাকৃতিক শক্তি না অন্য কোনো শক্তি, বলো। ভেরি গুড, অভিকর্ষজ শক্তি কিন্তু পুঞ্জিত ক্ষয়ে সব থেকে বেশি কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না, অভিকর্ষজ শক্তি। এবারে বলছে যে ক্ষয়ীভবনের সঙ্গে কোন শব্দটি অত্যন্ত জড়িত? ক্ষয়ীভবনের সঙ্গে কিন্তু প্রাকৃতিক যে শক্তি, সেই যে কথাটি কিন্তু অত্যন্তভাবে জড়িত। কারণ প্রাকৃতিক যে শক্তিগুলি দ্বারাই কিন্তু ক্ষয়ীভবন প্রক্রিয়াটা কি হয়, চলে, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলছে যে 5 নাম্বার, নগ্নিভবন কাকে বলে? নগ্নিভবন কাকে বলে বলো? ভেরি গুড, এই যে আবহাওয়া, পুঞ্জতি 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 ক্ষয়কারী যে বিভিন্ন শক্তি সমূহ রয়েছে, সেইগুলির মাধ্যমে কোনো স্থানের যখন উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় বা পদার্থের অপসরণের মাধ্যমে সেটি নিচের দিকে নেমে এসে ভূমির উচ্চতা হ্রাস পায়, সেই প্রক্রিয়াকে কি আমরা বলবো? নগ্নিভবন। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, আবহাওয়া ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষায় 5 নম্বরের জন্য খুবই আসে। তাহলে তোমরা আগে বলবে আবহবিকার কাকে বলে, ক্ষয়ভবন কাকে বলে। তারপরে বলবে আবহবিকার কিন্তু স্থৈতিক প্রক্রিয়া, অর্থাৎ এটি কি স্থানচ্যুত হয় না। অপরদিকে ক্ষয়ভবন প্রক্রিয়াটা কিন্তু কি প্রক্রিয়া, গতিশীল একটি প্রক্রিয়া, তাই না? বিভিন্ন উপাদান আবহবিকারের, যেমন বায়ুর উষ্ণতা, তারপরে আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি কিন্তু কাজ করে আবহবিকারে। আর ক্ষয়ভবনে কি, নদী, হিমবাহ ইত্যাদি কিন্তু কাজ করে। আর কি বলবে, যে আবহবিকার ক্ষয়ভবনকে ত্বরান্বিত করে, তাই না? অপরদিকে আবহবিকার ছাড়াও কিন্তু ক্ষয়ভবন হওয়া সম্ভব। এই পার্থক্যগুলো কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে, পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আহ এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা আবহবিকার যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আহ আবহবিকারের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।